আমরা জানি যে একটা অবৈধ দখলদার সরকারের কাছে আমরা জিম্মি হয়ে আছি। একটা অনির্বাচিত সরকার গত 15 বছর ধরে এই দেশটাকে শোষণ করছে এবং বাংলাদেশের ইতিহাসে কোনো দল, কোনো সরকার একটা দেশের এত ক্ষতি করে নাই এই সরকার যে পরিমাণ একটা দেশের ক্ষতি করেছে। এবং অর্থনীতিবিদরা বলছেন যে এই দেশের অর্থনীতির কাঠামো, প্রতিষ্ঠানগুলো যেভাবে এই সরকার ভেঙে দিয়েছে, আরও 53 বছর গেলেও এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করে জনগণের সেবার জন্য উপযুক্ত করা যাবে কিনা সেই ব্যাপারে তাদের মধ্যে প্রশ্ন আছে। যে সকল অর্থনীতিবিদরা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন, সারা জীবন আওয়ামী লীগের জন্য কাজ করেছেন, 60-এর দশক থেকে আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন, সেই সকল অর্থনীতিবিদরাও বলতে বাধ্য হচ্ছেন যে বাংলাদেশের অর্থনীতি একটা ফ্রি ফল সিচুয়েশনে আছে। ফ্রি ফল মানে হচ্ছে যে বাংলাদেশে কোনো মানুষকে যদি আপনি একটা উঁচু বিল্ডিং থেকে ফেলে দেন, সে যে রাস্তার উপরে পড়ে মারা যাবে, সুইসাইড করবে, এই পড়ে যাওয়াটাকে বোঝানো হয় হচ্ছে ফ্রি ফল ইকোনমি আর কি। যে অর্থনীতিটা এত দ্রুত গতিতে নিচের দিকে যাচ্ছে, তো এটার মানেটা কি? এটা আমরা কিভাবে দেখতে পাচ্ছি? একটা দেখতে পাচ্ছি হচ্ছে যেটা আমরা বারবার বলেছি যে আমাদের এই সরকার আসার সময় ক্ষমতায় যখন এসেছে, রাষ্ট্র দখল করেছে 2009-এর জানুয়ারিতে, তখন আমরা বলেছি যে তখন যার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা ছিল সেই 1 লক্ষ কোটি, শুধু 1 লক্ষ টাকা এখন বর্তমানে 0 টাকা হয়ে গেছে। এটা শুধুমাত্র যদি আপনারা সোনার ভরি হিসেব করেন তাহলে বুঝতে পারবেন যে তখন কত ভরি সোনা 1 লক্ষ টাকা দিয়ে কেনা যেত। আর আজকে 1 ভরি সোনার দাম 1 লক্ষের উপরে চলে গেছে, কখনো কখনো 1,13,000, 1,17,000, 1,20,000 এরকম। তাহলে যিনি কয়েক ভরি সোনা কিনতে পারতেন 2009 সালে 1 লক্ষ টাকা দিয়ে, তিনি আজকে 1 ভরি সোনাও কিনতে পারবেন না। এটা কি আমরা বলছি যে এই 1 লক্ষ টাকা আওয়ামী দুঃশাসনে কিভাবে শূন্যে পরিণত হয়েছে? এবং কিছু বাস্তবতা বলি যে সে আমাদের দেশের কি ক্ষতি করেছে অর্থনীতিতে। মোটা দাগে 3টা ক্ষতি করেছে আওয়ামী লীগ আমাদের অর্থনীতির। প্রথম যেটা আমরা জনগণরা প্রত্যেক দিন এইটা ফেস করতে হয় বাজারে, সেটা হচ্ছে আমরা অর্থনীতির ভাষায় যেটাকে বলি ইনফ্লেশন, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি। আর সাধারণ মানুষের ভাষায় হচ্ছে যে আমরা জিনিসপত্রের দাম এত বেড়েছে আর আমাদের আয় সময়ের তুলনায় এত কমেছে যে দুটোর মধ্যে ভারসাম্য তৈরি করা যাচ্ছে না। যে মানুষটা 2009 সালে 30,000 টাকা বেতন পেত, সেই মানুষটা 2024 সালে এসে হয়তো 35,000 টাকা বেতন পায়, 40,000 টাকা বেতন পায়, অনেকে হয়তো 30,000 টাকাই পাচ্ছে। কিন্তু 30,000 টাকায় ওই মাসে যে বাজারটা করতে পারতেন 2009 সালে, সেই বাজারটা করতে এখন একই লোকের, একই পরিবারের 60,000, 70,000 টাকা লাগবে, কিন্তু তার বেতন বাড়ে নাই। তাহলে সেই মানুষটা কিভাবে বেঁচে থাকবেন? কিভাবে বেঁচে আছেন? সরকার বলছে আমাদের গরিব মানুষ নাকি 21%, 23%। এটা মিথ্যা কথা, এটা কোনোভাবে হইতে পারে না, কমন সেন্স বলে না। গরিব মানুষের সংজ্ঞা কি? জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF দরিদ্র এবং অতি দরিদ্রের একটা সংজ্ঞা ঠিক করেছেন। সেটা হচ্ছে যে ডলারে যিনি প্রতিদিন $2 কম উপার্জন করেন, $2 মানে ধরেন 250 টাকা, যিনি প্রতিদিন 250 টাকার নিচে উপার্জন করেন তাকে আমরা দরিদ্র বলছি। আর অতি দরিদ্র হচ্ছে যিনি $1 নিচে উপার্জন করেন, মানে 125 টাকারও কম উপার্জন করেন, এমন মানুষ হচ্ছে অতি দরিদ্র। এখন $2 বিবেচনায় যিনি প্রতিদিন 250 টাকা ইনকাম করেন, তিনি মাস শেষে তার ইনকাম কত টাকা হচ্ছে? 7,000 টাকা, 7,500 টাকার মতো আয় উপার্জন হয়। এখন CPD বলছে গবেষণায় যে বাংলাদেশে একটা মানুষের শুধুমাত্র খেয়ে বেঁচে থাকতে মাসে 5,000 টাকা লাগে। তাহলে বাকি যে আমার আরো 7,000 টাকা, 2,000 টাকা, 2,500 টাকা বাকি আছে, আমি এটা দিয়ে আর কিভাবে বেঁচে থাকবো? আমার বাসা ভাড়ার টাকা কোত্থেকে আসবে? আমার ডাক্তার দেখানোর টাকা কোত্থেকে আসবে? আমার যাতায়াতের টাকা কোত্থেকে আসবে? আমার মা বাবাকে ওষুধ কেনানোর টাকা কোত্থেকে আসবে? তো এইটাকে বলা হচ্ছে ইনফ্লেশন, যে আমার আয়ের সাথে আমার গরিব মানুষের যে উপার্জন, আমার মধ্যবিত্তের যে উপার্জন, তার সাথে আমার ব্যয়ের কোনো সামঞ্জস্য নাই। এই জন্য আপনারা দেখেছেন
যে বিবিসি, যেটা বিবিএস বাংলাদেশের যেটা পরিসংখ্যান ব্যুরো আছে, তারা একটা খানা জরিপ করেছে, যেটা তারা ধারাবাহিকভাবে তাদের গবেষণার প্রতিবেদন দিয়েছে। এটা একটা সরকারি প্রতিষ্ঠান এবং তারা প্রচুর ডেটা ম্যানিপুলেট করে সরকারের পক্ষে। তারপরও তারা বলেছে যে দেশের প্রায় 4 কোটি 4.5 কোটি মানুষ প্রতি মাসে ঋণ করে বাজার করে। আপনি চিন্তা করতে পারেন, 4.5 কোটি মানুষ দেশের ঋণ করে বাজার করে প্রতি মাসে। কেন? ওই যে আমার দরিদ্রের সীমারেখা, যে আমার মাসের ইনকাম 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা, কিন্তু আমাকে বেঁচে থাকার জন্য কি করতে হচ্ছে? আমাকে ঋণ করতে হচ্ছে। দ্বিতীয় আর একটা জিনিস যেটা বের হয়ে আসে, সেটা হচ্ছে যাদের সেভিংস ছিল, গরিব মানুষরাও দেখবেন যে 500 টাকার একটা এফডিআর করে। রিক্সাওয়ালারা, বস্তিতে থাকেন, ম্যানুয়াল লেবার করেন, কাজের বুয়ার কাজ করেন, দারোয়ানের কাজ করেন, এমন মানুষগুলো দেখবেন যে আপনার একটা এফডিআর করতো। আমরা ব্যাংকের জরিপগুলোতে দেখলাম ইনক্রিজিংলি ছোট উপার্জনের এফডিআর গুলো মানুষ ভেঙে ফেলছে, কারণ তারা বাজার করতে পারছে না। তো এইটাকে অর্থনীতির ভাষায় বলছে যে আনপ্রেসিডেন্টেড আনকন্ট্রোল ইনফ্লেশন। মানে এটা সংখ্যা, সরকারি সংখ্যা 9-10% বলছে, কিন্তু এটা আমাদের কমন সেন্স বলছে এটা প্রতি মাসে 15 থেকে 20% হবে। কোনো কোনো ক্ষেত্রে এটা 40% ছাড়িয়ে যাচ্ছে। এবং আমরা জনগণকে বলছি যে আপনারা শুধু কমন সেন্স দিয়ে খাটায় বলবেন যে আলু গত ডিসেম্বরে, গত এপ্রিলে, গত মে মাসে আপনারা কত টাকায় কিনেছেন, আজকে কত টাকায় কিনছেন। ব্রয়লার মুরগিটা গত বছর কয় টাকায় কিনেছেন, আজকে কত টাকায় কিনছেন। ডিমটা গত বছর কত টাকায় কিনেছেন, আজকে কত টাকায় কিনছেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে অভাব অনটন এই দেশের মধ্যবিত্ত নিম্নবিত্তকে কিভাবে ঝেঁকে বসেছে। এবং আমাদের হিসাবে ন্যূনতম 80 থেকে 85% মানুষ এই দেশে দারিদ্র সীমার নিচে বাস করে। তারা গরিব মানুষ, তারা কেউ সচ্ছল না। আমি এর আগে বলেছি যে দারিদ্রতার অনেকগুলো মাধ্যম আছে, শুধুমাত্র ডাল ভাত খাওয়াটাই স্বাচ্ছন্দ্য না। আমার একদিন গরুর গোশত খেতে ইচ্ছা করে সপ্তাহে, আমার বাচ্চাদেরকে প্রত্যেক দিন একটা করে ডিম খাওয়াইতে ইচ্ছা করে, আমার বাচ্চাদেরকে প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন দুধ খাওয়াইতে ইচ্ছে করে, আমার বাচ্চাদেরকে একটু ঘুরাইতে নিতে ইচ্ছা করে, একটা পার্কে নিতে ইচ্ছা করে, একটু বোটানিক্যাল গার্ডেনে নিতে ইচ্ছা করে, একটা রিক্সায় নিতে ইচ্ছা করে, উঠায় ঘুরাইতে তাকে, আমার বউদেরকে, আমার বোনদেরকে একটা ফুল কিনে দিতে ইচ্ছা করে। এই ইচ্ছাগুলো যখন আমরা পূরণ করতে পারি না, এটাও একটা অভাব, একটা দারিদ্রতা, এবং এর জন্য আওয়ামী লীগ দায়ী। অতএব এই হাই ইনফ্লেশনটাকে বুঝতে হবে যে প্র্যাকটিক্যালি বাংলাদেশের সমাজ গত 15 বছরে কিভাবে অভাবেই পরিণত হয়েছে। তাহলে এখন বলতে পারেন যে আমাদের যে জিডিপির গ্রোথ, আমাদের অর্থনীতির সাইজ, হ্যাঁ বেনজির আহমেদের মতো লোকের সংখ্যা তো বেড়েছে, আমাদের দরবেশ বাবার মতো লোকের সংখ্যা তো বেড়েছে। এসালাম সাহেব গরিব ছিলেন, উনি কোনো ব্যাংকের মালিক ছিলেন না, গত 15 বছর উনি মাত্র 7-8টা ব্যাংকের মালিক হয়েছেন। তাহলে ওনার জিডিপি গ্রোথ চিন্তা করেন, বেনজির আহমেদের গ্রোথ জিডিপি গ্রোথ চিন্তা করেন, আমাদের দরবেশ বাবার জিডিপির গ্রোথ চিন্তা করেন। এখন পুঁজিপতিরা কি করে? সান্ত্বনা পুরস্কার হিসাবে এটাকে গড় করে। ভাই ধরেন যে আমরা সবাই গরিব মানুষ, আমাদের সবার ইনকাম হলো 2 টাকা, আর হচ্ছে দরবেশের ইনকাম হলো মাসে 10 লাখ টাকা। তাহলে এখন আমরা সবাই লাখপতি হয়ে গেলাম না গড়ে? আপনারা সবাই গড়ের অঙ্ক করছেন ছোটবেলায়। এই গড় পর্তায় আমাদের দেশের সম্পত্তির সংখ্যা বেড়েছে, কিন্তু আসলে আমাদের দেশে ধনী হয়েছে পৃথিবীর ইতিহাসে এই গতিতে এত পরিমাণ ধনী হবার ঘটনা আর কোথাও নাই। এই পরিমাণ ধনী হয়েছে বাংলাদেশে গত 15 বছরে। এটা বুঝবেন কিভাবে? যখন ব্যাংক বলে যে আমার দেশে কি পরিমাণ ব্যাংকগুলোতে কোটি টাকার এফডিআর আছে, শুধু জমানো আছে, এই সংখ্যাটা লাখের উপরে। মানে 1 লক্ষের উপরে অ্যাকাউন্ট আছে যার ন্যূনতম এফডিআর সেভিংস হচ্ছে 1 কোটি টাকার উপরে। এখন শুধু কি 1 কোটি টাকা একটা ব্যাংকে আছে? শুধুমাত্র ব্যাংকে আছে না বাসায়ও আছে? শুধুমাত্র টাকায় আছে না ডলারেও আছে, গোল্ডেও আছে? বউকে 100, 200, 500 ভরি সোনা দিয়ে রেখেছে, দেখছেন না 2-1 দিনের ভিতরে 500 ভরি সোনার গল্প বের হয়েছে। তো এটাও তো একটা জমানো জিনিস। তারপরে হচ্ছে বিদেশে আছে, প্লট আছে, ফ্ল্যাট আছে। তাহলে বাংলাদেশে একটা ছোট্ট মাইনরিটি, 1% হবে না জনগোষ্ঠীর, তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে গত 15 বছরে। ওদের লুটপাটের টাকাটা গড় করে আমাকে আপনাকে দিয়ে দেয়। সাইফুজ্জামান সাহেব ধরেন লন্ডনে 300 ফ্ল্যাটের মালিক হয়েছে। তো এখন আমরা তো এখানে যারা আছি, গড় করলে আমরা সবাই লন্ডনে একটা ফ্ল্যাটের মালিক, কিন্তু আপনারা যারা সাংবাদিকরা আছেন, আমরা যারা পিছনে বসে আছি, গড়ে সাইফুজ্জামানের ফ্ল্যাটের মালিক, কিন্তু আমরা সবাই একটা হয়ে গেলাম।
আপনারা এখন থেকে মন কলা খাবেন, প্রেস কনফারেন্স শেষ করে সবাই একটা করে কলা কিনে খাবেন, আর সাইফুজ্জামানকে ধন্যবাদ দিবেন যে ভাই আমাদেরকে গড়ে লন্ডনে একটা ফ্ল্যাটের মালিক করে দিচ্ছেন, অনেক ধন্যবাদ, আল্লাহর শুকরিয়া, আপনার জন্য আমরা এখন রেগুলার দোয়া করব। এইভাবে ধরেন আওয়ামী লীগের নেতা কর্মীদের যত লুটপাটের সম্পত্তি আছে, ঢাকাতে 70টা ফ্ল্যাট আছে, গাজীপুরে জমি আছে, রিসোর্ট আছে, বেনজির